দেখছেন বিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। বাংলা শিক্ষা ক্লাসরুমের সময় কিন্তু আবারও হয়ে গিয়েছে। সকলকে স্বাগত জানাই রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে বিপি আনন্দে বাংলা শিক্ষা ক্লাসরুমে প্রত্যেক দিনের মতো সকাল 10টায় আমরা আজও চলে এসেছি। সোম থেকে শনিবার তোমরা জানো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় গণিত। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো নবম শ্রেণীর জন্য পলিনোমিয়াল এবং দ্বাদশ শ্রেণীর জন্য ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন, এই আমাদের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে স্যারেরা রয়েছেন। পলিনোমিয়াল এবং দ্বাদশ শ্রেণীর বিষয় নিয়ে ক্লাস কিন্তু আগেও হয়েছে। তোমরা প্রশ্ন পাঠিয়েছো, আজকে মূলত ডাউট ক্লিয়ারিং এর ক্লাস। স্যারেরা অঙ্ক করবেন, তোমাদের বুঝিয়ে দেবেন। তোমরা যে প্রশ্ন পাঠিয়েছো সেই নিয়ে তো আমরা আলোচনা করবোই। তার পাশাপাশি আমাদের ফোন লাইন খোলা রয়েছে রোজকার মতো 24605572 or 73। তোমরা সরাসরি ফোন করতে পারো, স্যারদের সঙ্গে কথা বলতে পারো। স্যারদের সঙ্গে তোমাদের পরিচয় আছে, তাও একবার আমি বলে দিই। কল্যাণ রতন মান্না আমাদের সঙ্গে রয়েছেন যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে। কল্যাণ রতন বাবু, আপনাকে স্বাগত জানাই। আমি আসবো আপনার কাছে। আমার সঙ্গে এই মুহূর্তে খোকন দাস রয়েছেন, হেডমাস্টার বোটানিক গার্ডেন সিএ বিদ্যামন্দির থেকে। রয়েছেন তপন দে, হেডমাস্টার বিক্রমগড় হাই স্কুল থেকে। এবং আমাদের সঙ্গে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে রয়েছেন সোমনাথ গোস্বামী। সোমনাথ বাবু, আমি আপনার কাছেও আসবো, স্বাগত জানাই আপনাকেও। তবে আমি সবার আগে পলিনোমিয়ালের যেহেতু আজকে একটা রিভিশন ক্লাস রয়েছে, তাই একবার আমি একটু সংক্ষেপে স্যারকে বলবো রিক্যাপ করে দেওয়ার জন্য যে মূলত পলিনোমিয়াল বলতে আমরা কি বুঝি এবং পলিনোমিয়াল টপিক যখন আমরা পড়তে শুরু করব মূলত কোন বিষয়গুলিকে মাথায় রাখবো। তপন স্যার, এর আগের যে ক্লাসটা হয়েছিল সেখানে তো পলিনোমিয়াল নিয়ে অনেকটাই আলোচনা হয়েছে, তাও আমরা মোটামুটি সেটা আরেকবার ঝালিয়ে নিই। যেমন আমরা 5x এরকম একটা নিলাম, সংখ্যা নিলাম। এইবার এই যে 5x এখানে কি কি আছে, 5 আছে, তার সাথে গুণিতক আছে x, একটা চলরাশি। এবং এখানে এটা একটা এক পদ বিশিষ্ট চলরাশি। এইবার x এর আমরা পাওয়ারটা কত দেখছি বা x এর ঘাতটা কত দেখছি, 1, 5x টু দি পাওয়ার 1। তাহলে এটাকে আমরা বলবো এক পদ বিশিষ্ট পলিনোমিয়াল। এইবার আমি যদি আরেকটা পলিনোমিয়াল নিই, ধরা যাক ax প্লাস b। এখানে x এর সহগটা হচ্ছে a নট ইজ ইকুয়াল টু 0 প্লাস b। তাহলে এখানে দুটো পদ আছে, তো এটাকে আমরা বলি দ্বিপদ বিশিষ্ট বা বাইনোমিয়াল। ঠিক এইভাবে আমি যদি নিই ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে ট্রাইনোমিয়াল, তিনটি পদ আছে যেখানে a নট ইজ ইকুয়াল টু 0। এর a ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল তো আবার bx প্লাস c, মানে এটা বাইনোমিয়াল হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন পলিনোমিয়াল আমরা পেয়েছি। এর আগে এগুলো সব আলোচনা হয়েছে। এবার আমরা একটা পলিনোমিয়ালের শূন্য কি করে বলবো, যে কোনো একটা সংখ্যা ধরি আমরা সেটা c, একটা পলিনোমিয়াল fx এর জায়গায় আমরা যদি x এর জায়গায় c বসালে পলিনোমিয়ালটার মান শূন্য হয়, তখন আমরা ওই cটাকে বলবো ওই পলিনোমিয়ালের শূন্য। এটা আমরা এর আগের দিনও আলোচনা করেছি। এবার একটা পলিনোমিয়ালের মাত্রা আমরা কখন বলবো, পলিনোমিয়ালটা একটু আমি বলেছিলাম যে 5 একটা ধ্রুবক সংখ্যা নিই, 5x একটা সংখ্যা নিলাম, 5x স্কয়ার প্লাস 2 একটা সংখ্যা, তাহলে তিন ধরনের নিয়েছি। এবার 5 যেহেতু ওটা ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি এর মধ্যে কোনো চলরাশি আছে, হ্যাঁ আছে। 5 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে x এর পাওয়ারটা কত, 0, তাহলে এটার মাত্রাটা কত, 0। আবার আরেকটা নিয়েছি 5x এর পাওয়ারটা কত, 1, x এর পাওয়ার 1, তাহলে মাত্রাটা কত, 1। আবার ঠিক একইভাবে 5x স্কয়ার প্লাস 2, ঠিক এখানে x এর পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ারটা কত, 2, তাহলে আমরা তখন মাত্রাটা বলবো 2। বেশ, স্যার আমাদের কিন্তু বোর্ডেও সেটা দেখিয়ে দিয়েছেন, আপনি যা বললেন ক্লাসে বোর্ডে দেখাচ্ছে। হ্যাঁ, বেশ। এরপর তাহলে আমরা কিভাবে এগোবো স্যার, কল্যাণ রতন স্যার? আচ্ছা স্যার, যেটা বললেন 5 ইন্টু x টু দি পাওয়ার 0, তাহলে এখানে এটাকে কনস্ট্যান্ট পলিনোমিয়াল বলা হয়, যার ডিগ্রি 0। 5x x টু দি পাওয়ার 1 হচ্ছে এর ডিগ্রি, 5x টু দি পাওয়ার 2 এর ডিগ্রি। এটা একটা মনোমিয়াল যার ডিগ্রি 2, 5 কিন্তু কোফিশিয়েন্ট। বেশ, তাহলে আমি একবার বরং প্রথম প্রশ্নে যাই। অরিত্র মণ্ডলের প্রশ্ন। অরিত্র আমাদের ইছারিয়া উচ্চ বিদ্যালয় বাঁকুড়া থেকে প্রশ্ন পাঠিয়েছে। অরিত্র জানতে চেয়েছে f of x equal to 1/x স্কয়ার হলে প্রমাণ করো যে f of x plus h minus f of x minus h equal to minus 4xh by x square minus h square whole square। আচ্ছা, ঠিক। তাহলে আমরা এক্ষেত্রে তোমরা যে কোশ্চেনটা পাঠিয়েছো সেক্ষেত্রে fx ইকুয়াল টু x স্কয়ার, কেমন,
এই যে সরি এফ(x) = 1/x², এখন কোশ্চেন হলো এটা কি একটা পলিনোমিয়াল, বহুপদ রাশিমালা? না, কেন নয়? দেখো এটা x⁻²। তোমরা আগের দিনের ক্লাসেও শিখেছো যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেটা পলিনোমিয়াল কখন হবে, যদি এদের পাওয়ারগুলো সবকটা পাওয়ারই হোল নাম্বারে বিলং করে, মানে 0, 1, 2, 3 এইরকম সংখ্যা। তাহলে এক্ষেত্রে দেখো এর পাওয়ারটা নেগেটিভ নাম্বার, নেগেটিভ ইন্টিজার হয়ে গেছে, তাহলে এটা কিন্তু পলিনোমিয়াল নয়। এবার আমরা দেখে নেব যে f(x) = 1/x², তাহলে f(5) কত হবে? না 1/5²। f(5) 1/5² 1/25। সিমিলারলি তোমরা f(z) কি লিখতে পারবে? তাহলে x রিপ্লেস বাই z, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা z বসাবো, তাহলে fz = 1/z²। তাহলে f(3) কত হবে? একই রকমভাবে তোমরা লিখতে পারবে। তাহলে এখানে যেটা তোমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে f(x + h), তাহলে আমরা কি করব? দেয়ারফর f(x + h), x রিপ্লেস বাই x + h, x এর পরিবর্তে x + h বসিয়েছি যেখানে সেখানে, সেখানে এখানেও বসাতে হবে, তাহলে x + h²। সিমিলারলি f(x - h), ওকে। তাহলে আমরা এবারে যেহেতু প্রুফ, আমরা বাম পক্ষ লিখে নেব LHS, f(x + h - f(x - h), তাহলে ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। এবার লসাগু বা এলসিএম করে নেব। তাহলে আমরা ফার্স্ট হরকে দিয়ে লসাগুকে ভাগ করলে কি পাবো? উল্টো দিকেরটা। হ্যাঁ, x - h। দেখো উপরটা অ্যাকচুয়ালি মাইনাস কমন নিলে 4ab ফর্মুলা এসে গেছে। তোমরা মাইনাস কমন নিয়ে ডাইরেক্ট 4ab লিখতে পারো, কিংবা তোমরা কি করতে পারো? স্কোয়ার ভাঙিয়ে দিতে পারো। আর নিচটা a + b × a - b ফর্ম, তাহলে অ্যালজেব্রাল ফর্ম a² - b², তাহলে x² - h² হোল স্কোয়ার। দেখো এগুলো প্লাস মাইনাসে কাটা গেল, তাহলে লাইক টার্মস -2xh -2xh -4xh বাই = RHS, বা ডান পক্ষ লিখবে, তলায় লিখবে প্রমাণিত বা প্রুভড। ব্যাস এইটুকুই প্রমাণ। বেশ, তাহলে আমি দ্বিতীয় প্রশ্নে যাই। ঋষভের প্রশ্ন, ঋষভ রায়চৌধুরী, বসিরহাট টাউন স্কুল থেকে। ঋষভ জানতে চেয়েছে 2x² + px + 6 = 2x - a × x - 2 একটি অভেদ হলে a এবং p এর মান নির্ণয় করো। 2x² + px + 6 = 2x - a × নেক্সট ব্র্যাকেটে x - 2 একটি অভেদ যদি হয় তাহলে a এবং p এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, ওকে। এবার দেখো, তোমরা সমীকরণ ইকুয়েশন পড়েছ। ইকুয়েশন কি? সেখানে এক্সের এক বা একাধিক কতগুলি নির্দিষ্ট মানের জন্য ইকুয়াল হয়। তোমার চলরাশিগুলোর যে কোনো মানের জন্য সমান হয় না। আবার অভেদ, ধরো আমি একটা অভেদ লিখতেই পারি একটি আমি অভেদ লিখেছি, তাহলে এর মধ্যে তফাৎ কি? না, এখানে দেখো এই অভেদটা এমনই যে এটার ক্ষেত্রে চলরাশিটা x দেখতেই পাচ্ছ, এক্সের যে কোনো ভ্যালু বসাও তাতেই বোথ সাইড, দুটো পাল্লাই সমান হবে। যেমন এক্সের ভ্যালু স্যার 0.7 বসালে, হ্যাঁ ইচ্ছে খুশি বসাও 0.7 বোথ সাইড, দেখবে দুটো ভ্যালুই সমান। আবার এক্সের ভ্যালু 1/7 ক্রোর, তাতে কি হবে? হ্যাঁ, তাতেও সমান হবে। তাহলে তোমার ইচ্ছে খুশি এরকম একটি লিখে তুমি বসিয়ে দেখো, যে কোনো বাস্তব সংখ্যা বসিয়ে দেখো, বোথ সাইড সমান হবে। তাহলে এটা একটি অভেদের গুণ। কিন্তু সমীকরণের ক্ষেত্রে তা হয় না। সমীকরণে এক বা একাধিকও হতে পারে, নির্দিষ্ট কতগুলি মানের জন্য দুটো পাল্লা, দুটো দিক সমান হয়। এক্ষেত্রে দেখো এটা অভেদ বলা আছে, তাহলে আমরা এটা ডান দিকটা আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমরা ডান দিকটা গুণ করে দিয়ে অভেদের, তাহলে আমরা কি বললাম? অভেদের
একটা গুণ হচ্ছে যে এক্স এর চলরাশির যে কোনো ভ্যালুর জন্য বোথ সাইড ইকুয়াল হয়। আর কি প্রপার্টিজ না এর লাইক টার্মস কোএফিসিয়েন্ট অফ লাইক টার্ম সমান হয়। যেমন দেখো এক্ষেত্রে 2x স্কোয়ার লেফট হ্যান্ড সাইড, এদিকেও 2x স্কোয়ার, এগুলো কিন্তু বোথ সাইডে দেখো কোএফিসিয়েন্ট ট্রিভিয়ালি ইকুয়াল। আবার দেখো এক্ষেত্রে মিডিল টার্ম px এদিকে ডান দিকে এই দুটো লাইক টার্মস সদিশ পদ, সে দুটো ইকুয়াল হবে। আবার কনস্ট্যান্ট টার্ম এই দুটো ইকুয়াল হবে। অভেদের এই হচ্ছে প্রপার্টিজ যে কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস ইকুয়াল। তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি করতে পারবো, দেখো মিডিল কোএফিসিয়েন্ট p ইকুয়াল টু মাইনাস অফ 4 প্লাস এ অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম 6 ইকুয়াল টু টোয়াইস এ। তাহলে এটা কাটাকুটি হলো, এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3, এখানে পুটিং দ্য ভ্যালু অফ এ ইকুয়াল টু, তাহলে p ইকুয়াল টু -7। তাহলে আমরা ফাইনালি তোমরা দেয়ার ফোর দ্য রিকার্ড ভ্যালু অফ a অ্যান্ড p আর 3 অ্যান্ড -7 রেসপেক্টিভলি, বা তোমার স্যার, নিজের এই ভাষায় সমস্যাটা আরো সহজ করে করা যেত যদি ওই এর ভ্যালু এক্স এর ভ্যালু আমরা 2 বসিয়ে দিতাম সরাসরি প্রথমে, তাহলে যে কোনো এক্স এর যে কোনো ভ্যালুর জন্য তো সমান হবে। একদম তাই। হ্যাঁ, অথবা এক্স এর ভ্যালু যদি a/2 বসিয়ে দিতাম তাহলেও আমরা অঙ্কটা পেয়ে যেতাম। একদম বেশ, ওটা তাহলে automatic। দুটো আসলে পদ্ধতিতেই কিন্তু করা অবজেক্ট যায়, হ্যাঁ। এগুলো হচ্ছে ওই যে যখন অবজেক্টিভ অঙ্কগুলো থাকে ওদের 1 নম্বর বা 2 MCQ নম্বরে জন্য। খুব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে করতে যায়। হবে, সময় সময় কম, MCQ তখন তাই কিন্তু তো। আমরা আর এইভাবে ইলাবোরেট করে আমরা অঙ্কটা করবো না। যখন আমার 3 নম্বরের উত্তর থাকবে তখন ইলাবোরেট করে দেখাবো, দেখাতে হবে। কিন্তু যখন আমি অবজেক্টিভ টাইপের অঙ্ক করব তখন আমি একটু এত short সময় পাবো না, time তখন এ শর্ট করতে টাইমে হবে। ওইভাবে করতে বেশ, হবে। বেশ, আমি এবার যে কোনো তৃতীয় বানানে। প্রশ্নে যাই। অন্তরা কুণ্ডুর প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমি নেব সোমনাথ স্যারের কাছ থেকে। তার আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে সুমন দত্ত রয়েছে। বলো সুমন। হ্যাঁ, এন যে কোনো অযুগ্ম, হ্যাঁ বলো। এন যে কোনো অযুগ্ম ধনাত্মক, এন যে কোনো ধনাত্মক অযুগ্ম 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 সংখ্যা। আচ্ছা বেশ, বলো। এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা হলে তারপর বলো। দেখায় যে হ্যাঁ, দেখাই x যে টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির এই বহুপদ সংখ্যামালা বলো। সংখ্যামালাটি একটি উৎপাদক একটু x প্লাস y। x প্লাস x প্লাস y, একটি উৎপাদক x প্লাস y। বেশ, তুমি শুনতে থাকো। এখন দেখো এটা আমি বোর্ডেই চলে আসি, কারণ এটা বোর্ডেই বোঝাতে সুবিধে হবে। তাহলে তুমি বলতে চাইছো যে এটা তোমরা ফ্যাক্টর থিওরেম জানো, যে ফ্যাক্টর থিওরেমগুলো কীরকম, যে বা আগের দিনের ক্লাসে তোমরা শিখেওছো যে ভাগশেষ উপপাদ্য। এইরকম একটি এফএক্স একটি পলিনোমিয়াল এক্সপ্রেশন, যাকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে একটা কোশেন্ট বা ভাগফল পাবো কিউএক্স, আর রিমাইন্ডারটা পাওয়া যায় এফএ। তাই বলা হচ্ছে এফএক্স একটি বহুপদ সংখ্যামালা যার মাত্রা এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এফএক্সকে যদি এক্স মাইনাস 1 এ দিয়ে ভাগ করা হয় ভাগশেষটা এফএ হয়। আবার দেখো যদি ভাগফল মিলে যাওয়া মানে কি রিমাইন্ডারটা 0 হয়। তার মানে কি এই যে এফএ যেটা পেয়েছিলাম, এই এফএটা যদি 0 হয় তাহলে আমরা কি জানবো, তাহলে দেখো ওই এক্স মাইনাস ভাজ্যটা ভাজক ইন্টু ভাগফল হয়ে যাওয়ায় আর রিমাইন্ডার তো 0ই, তাহলে সেক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স। তার মানে কি এক্স মাইনাস এটা একটা উৎপাদক হয়ে গেল, ফ্যাক্টর হয়ে গেল। তাহলে এখানে তাই বলা হয়েছে গুণনীয়ক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম তোমরা কি শিখেছো, যদি এফ এক্সের মাত্রা এনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় এবং যেটা ইন্টিজার এবং পজিটিভ ইন্টিজার এবং এক্স মাইনাসে দ্বারা এফএক্সকে যদি ভাগ করা যায় বা উৎপাদক হবে যখন এফএ 0 হয়। আবার কনভার্সলি যদি এফএ 0 হয় তবে এক্স মাইনাসে এফএক্সের একটি উৎপাদক হয়। এই দুটো কনভার্স থিওরেম ইন ফ্যাক্টর থিওরেম তোমরা পড়েছো। এখন দেখো তোমাদের তাহলে আমরা তোমার যে কোশ্চেন টেলিফোনের বন্ধুর এক্স প্লাস ওয়াই দ্বারা যদি এটাকে ভাগ এক্স প্লাস এন যদি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এনকে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ যাবে বা এক্স প্লাস ওয়াই তার উৎপাদক হবে, এটি প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো একেও যদি আমরা ভাগ করতে থাকি তাহলে যদি রিমাইন্ডারটা 0 এসে যায় বা 8টা থাকে এবং তোমার একটা কোশেন্ট কিউ পাই, এখন দেখো যেহেতু এটার ভাজকটা এক্সের
লিনিয়ার মানে এক্সের পাওয়ার 1, রিমাইন্ডারের ক্ষেত্রে ভাগশেষের দিকে যতবার এক্স এসে যাবে ততবার আমি ভাগ করতে থাকবো। তাহলে একটা সময় দেখবে এই 8টা কি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে তোমরা জানো যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমরা ওটা আর লিখছি না, তোমরা লিখবে। তাহলে ভাজ্য সমান ভাজ্যটা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ, সেটা অবশ্যই ফাংশন অফ এক্স ওয়াই প্লাস আর, তাই না? তোমরা এটা লিখে নেবে আগে কি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস রিমাইন্ডার। তাহলে আমি কি বললাম যে এটা, তাহলে এটাও কিন্তু একটা আইডেন্টিটি অভেদ, এবং আমরা রিমাইন্ডারে যতবার এক্স এসে যাবে ততবার আমি ভাগ করতে যাব, কেন এক্স টু দি পাওয়ার 1 আছে বলে। তাহলে এই 8টা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এবং এটা একটা অভেদ তৈরি হলো, আর এর মধ্যে কিন্তু এক্স নেই। এবার তোমাদের দেখো আর এর মধ্যে এক্স নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তাহলে আমরা যদি এই আইডেন্টিটিটাতে অভেদটাতে এক্সের মানে যে কোনো মান বসাই, সেটা আর এর উপরে কোনো এফেক্ট পড়বে না, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এখানে আমি তাহলে কি করব, রিপ্লেসিং এক্স বাই মাইনাস ওয়াই। তাহলে এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে পাই। আর তোমাদের বলাই হয়েছে অভেদ আইডেন্টিটিতে আমরা এক্সের বা চলরাশির যে কোনো ভ্যালু বসালে দুটো পাল্লা সমান হয়। তাহলে আমরা এদিকে বসালে কি হবে, এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো তোমরা জানো -1 হোল স্কোয়ার কী হয়, দুটো -1 প্রোডাক্ট +1 হয়। -1 হোল কিউব কী হয়, তিনটে -1 ক্রস করে করে দেখো, দুটো -1 প্লাস, থার্ড -1 মাইনাস হয়ে গেল। সিমিলারলি তাহলে বুঝতে পারছো -1 হোল কিউব প্লাস -1 টু দি পাওয়ার 4 ইভেন হয়ে গেল, জোড় হয়ে গেল, তখন আবার প্লাস হচ্ছে। তাহলে -1 টু দি পাওয়ার 100 কী হয়, প্লাস, ইভেন যেহেতু। তাহলে এখানে বলা আছে যে এনটা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তুমি বলেছো। তাহলে মাইনাস ওয়াইয়ের সামনে একটা মাইনাস আছে, সেই মাইনাস টু দি পাওয়ার অযুগ্ম সংখ্যা, তাহলে ওটা কি হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এখানে কাটা গেল, তাহলে এটা 0 ইন্টু কিউ প্লাস আর, এটাও কাটা গেল। তাহলে কি হলো, 8টা 0 পেয়ে গেলাম। দেখো 8টা রিমাইন্ডারটা 0 পেয়ে গেলাম, তাহলে ভাগশেষটা থাকলো না, 0 হয়ে গেল। তাহলে ভাগশেষ আমরা একটু আগেও দেখেছি, যদি ভাগশেষ 0 হয়ে যায় তার মানে কি ভাগ মিলে গেল। তো সেক্ষেত্রে কি হবে, ভাজ্যটা কি হবে, ভাজক ইন্টু শুধু ভাগফল। তাহলে এক্স প্লাস ওয়াইটা উৎপাদক হয়ে গেল কার, ভাজ্যর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, তাহলে যদি এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। বেশ, তাহলে যে প্রশ্ন সুমন করেছিল সেটা কিন্তু একেবারেই স্যার বোর্ডে করে দেখিয়ে দিলেন। এবার আমি অন্তরা কুণ্ডুর প্রশ্ন নেব, উত্তর দেওয়ার জন্য আমি সোমনাথ স্যারের কাছে চলে যাব। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে সোমনাথ স্যার আমাদের সঙ্গে রয়েছেন। অন্তরার প্রশ্নটা দেখব, ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝায়? এবং দ্বিতীয় প্রশ্ন, একটি রৈখিক বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য কি হতে পারে? সোমনাথ স্যার। হ্যাঁ, প্রথম প্রশ্ন, ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝায়? আচ্ছা, ধরা যাক আমি দুটো সংখ্যা ধরলাম, একটা হচ্ছে 5 আর -5। আচ্ছা, দেখে একে বোঝা যাচ্ছে কি এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। 5 আর -5 এটা কি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা? কি দেখো, বহুপদী সংখ্যামালা হতে গেলে আমরা সবসময় আপাত দৃষ্টিতে দেখি ওর ভেতরে চলো বা যে ভ্যারিয়েবলটা সবসময় থাকে, কিন্তু এখানে দেখো ভ্যারিয়েবল আমি দেখতেই পাচ্ছি না 5 কিংবা -7 এর। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, দেখো 5 কে আমরা লিখতে পারি 5 ইকুয়ালস টু 5 ইন্টু 1। আবার এই 5 ইন্টু 1 মানে কি, x টু দি পাওয়ার 0। তো -7 ইকুয়ালস টু -7 ইন্টু x টু দি পাওয়ার 0 কি না, বাই ডেফিনেশন আমরা জানি x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 বাই ডেফিনেশন। আমরা সংখ্যা অনুযায়ী তোমরা লিখতে পারো ডেফিনেশন। তাহলে দেখো এই যে 0টা কি, জিরোটা একটা হচ্ছে হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। 0 হচ্ছে হোল নাম্বার, 0 হচ্ছে হোল নাম্বার।
তাহলে পলিনোমিয়াল হতে গেলে যে ঘাতটা সেগুলো হোল নাম্বার হতে হয় বা অখণ্ড সংখ্যা হতে হয়। তাহলে আমরা তাহলে দেখো এখানে আমরা 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে জিরোটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালা, যে 5 আর -5 হচ্ছে ধ্রুবক, তাহলে যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা যেটা হবে তা হলো 0। তাহলে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে 5 -5 7 -7 0 এরা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আচ্ছা, আশা করি বোঝা গেল। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে একটি রৈখিক বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য হতে পারে কি? আচ্ছা, রৈখিক বহুপদী সংখ্যামালার আমরা সাধারণ আকার আমরা জানি যে fx ইকুয়ালস টু ax প্লাস b, এটা হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা, যেখানে কি না a আর b হচ্ছে ধ্রুবক, ab ধ্রুবক, আর এটা হলো নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এবারে প্রশ্নটা হলো যে একাধিক শূন্য হতে পারে কি? আমরা শূন্যটা বের করার চেষ্টা করি, মানে x প্লাস b ইকুয়ালস টু 0 করে আমরা বা এখান থেকে x এর মানটা বের করি। বিটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে প্লাস b মাইনাস b হয়ে যাবে, তাহলে x ইকুয়ালস টু মাইনাস b বাই a। দেখো x এর একটাই মান বেরোলো মাইনাস b বাই a, তাহলে এটাই হচ্ছে fx এর একমাত্র শূন্য। fx এর একমাত্র শূন্য, একমাত্র শূন্য। তাহলে আবার আমরা উদাহরণ নিতে পারি fx ইকুয়ালস টু 8 মাইনাস x। যদি আমরা এরও শূন্য বের করি 8 মাইনাস x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত হবে 8। তাহলে 8 হলো, দেখো এই 8 হলো 8 মাইনাস x, এই বহুপদী সংখ্যাওয়ালাটা একমাত্র শূন্য। এটা হচ্ছে 8 হলো যে এই ক্ষেত্রে এর একমাত্র শূন্য, একমাত্র শূন্য। তাহলে যে কোনো একটা রৈখিক বহুপদী সংখ্যামালার কেবলমাত্র একটাই শূন্য হবে, একটা রৈখিক বহুপদী সংখ্যামালার কেবলমাত্র একটাই শূন্য থাকে। এটাই হলো উত্তর। বেশ স্যার, আপনার কাছে আমি আবারও আসবো। পরের প্রশ্ন দেখব তাহেবা খাতুনের প্রশ্ন। কে এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস kx প্লাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1 হবে? তাহলে এক্ষেত্রেও তোমার কে এর মান কত হলে, কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, 4x স্কয়ার মাইনাস kx প্লাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1 হবে। তাহলে 4x স্কয়ার মাইনাস kx। হ্যাঁ স্যার এক্ষুনি শেখালেন তোমাদের যে রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত, স্যার কটা হবে? 4x এর জায়গায় ওটা না kx হবে একটু। 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার kx মাইনাস kx মাইনাস kx। হ্যাঁ kx kx প্লাস এই k k এর মানটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এক্ষুনি স্যার শেখালেন যে লিনিয়ার পলিনোমিয়ালের একটি মাত্র জিরো আছে, তার করসপন্ডিং লিনিয়ার ইকুয়েশনের তাহলে একটি মাত্র রুট বা বীজ আছে। তাহলে একই রকমভাবে কোয়াড্রাটিক যদি হতো তাহলে দুটো রুট পেতাম, কোয়াড্রাটিক ইকুয়েশনের দুটো রুট বা দুটো কোয়াড্রাটিক এক্সপ্রেশনের দুটো শূন্য। আবার যদি nth ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু n খানা শূন্য থাকবে। তাই বলছে ফান্ডামেন্টাল থিওরেম অফ classical algebra, every nth degree polynomial has exactly n numbers of zero, মানে polynomial equation has exactly n roots, real or complex. n ডিগ্রি বহুপদ রাশিমালা ঠিক nটি মানে ইকুয়েশন যদি হয় বহুপদী সংখ্যামালার ইকুয়েশন, তাহলে সেক্ষেত্রে nটি বীজ থাকবে, বাস্তব হোক অবাস্তব হোক। এখন এই যে x মাইনাস 1 এটা নাকি এই এক্সপ্রেশনের একটি উৎপাদক, তাহলে x মাইনাস 1 এর
আমরা শূন্য আমরা কি করে বের করবো? এটা ইকুয়াল টু 0 করলে তাহলে এটা যেহেতু লিনিয়ার, দেখো একটাই শূন্য, এক্স ইকুয়াল টু 1 পেলাম। এবার ধরিলাম তোমার যে এক্সপ্রেশনটা তুমি দিয়েছো এটা এফ এক্স। তাহলে একটু আগে আমরা এফ অফ এক্স যদি এটা হয় এফ অফ 1 লেখা শিখেছি, এফ অফ 5 লেখা শিখেছি। তাহলে যেহেতু এক্স মাইনাস ওয়ান এফ এক্সের একটি উৎপাদক, একটু আগে আমরা দেখেছি যে এক্স মাইনাস এ যদি এফ এক্সের উৎপাদক হয় তাহলে এফ এ 0 হয়। এক্ষেত্রে যেহেতু এক্স মাইনাস ওয়ান এফ এক্সের একটি উৎপাদক, তাহলে এফ অফ 1 দেয়ারফোর এফ অফ 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে দ্যাট ইমপ্লাইজ এফ অফ 1 তাহলে কি হবে? এক্স রিপ্লেস বাই 1, তাহলে এক্সের যেখানে যেখানে এক্স আছে 1 বসাবো। 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস কে ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0। স্যার আমার সময় একদম সংক্ষিপ্ত, অ্যাসাইনমেন্ট দেওয়ার কে সময় ইকুয়াল টু হয়ে 5। তাহলে কে এর মান 5 হলে বেশ অঙ্কের উত্তর তাহলে কিন্তু আমরা জানতে পেরে গেলাম যে তোমরা কে এর উত্তরটা মান ঠিক 5 করে হবে এবং কিভাবে এই অঙ্কটা করা যাবে সেটাও কিন্তু স্যার খুব সুন্দর করে বোর্ডে দেখিয়ে দিলেন। এবার আমি একটু অ্যাসাইনমেন্টটা দেখতে চাইবো, নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট আজকের এই ক্লাসের ভিত্তিতে পলিনোমিয়ালের পর তোমরা টপিক পড়ার পর কি করবে দেখো। তাহলে স্যার আপনি বলুন। হ্যাঁ, প্রথম অ্যাসাইনমেন্ট হলো, তোমরা ডিসপ্লেও দেখতে পাচ্ছ, 4x স্কোয়ার মাইনাস 2 রুট এক্স মাইনাস 1 বীজগাণিতিক সংখ্যামালাটি কেন বহুপদী সংখ্যামালা নয় লেখো। দ্বিতীয় কোশ্চেন হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 বহুপদী সংখ্যামালার শূন্য দুটি নির্ণয় করো। থার্ড কোশ্চেন এফ এক্স বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে এফ অফ মাইনাস হাফ ইকুয়াল টু 0 হলে এফ এক্সের একটি উৎপাদক লেখো। ফোর্থ কোশ্চেন হলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস 5 রাশিমালাটিকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নির্ণয় করো। ফিফথ কোশ্চেন হলো যদি 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস x প্লাস কে বহুপদী সংখ্যামালার x মাইনাস 1 একটি উৎপাদক হয় তবে কে এর মান নির্ণয় করো। দ্বাদশ শ্রেণীর যে অঙ্কের ক্লাস আমরা গত সপ্তাহে করেছিলাম তারই কিন্তু ডাউট ক্লিয়ারিং আজকে হবে। প্রশ্ন আমরা পেয়ে গিয়েছি, তোমরা তো ফোন করবেই। ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। আমি বরং সরাসরি একেবারে বোর্ড ওয়ার্কেই চলে আসি, কারণ তোমরাও যেটা বেশি করে জানতে চাইছো যে অঙ্কগুলো কিভাবে সলভ করবে। তাহলে আমি একবারে প্রথমেই বরং তোমাদের প্রশ্ন নিয়ে নিই। প্রথম প্রশ্নটা আমরা একবার দেখে নিই। দৃশ্যাঙ্কনা দেই, তারা সুন্দরী বালিকা বিদ্যাভবন থেকে দৃশ্যাঙ্কনা জানতে চেয়েছে, প্রমাণ করো tan of pi by 4 plus half of cos reverse cos inverse a by b plus tan into pi by 4 minus half cos inverse a by b equal to 2b by a. A by b plus 2b by a। হ্যাঁ, আমাদের প্রবলেমটা একদম প্রবলেমে যাচ্ছি। এই প্রবলেমটা এরকম ছিল, তোমরা দিয়েছিলে। এই অঙ্কটা একটা বিশেষ ট্রিক আছে, তোমরা অঙ্কটাকে আগে ভালো করে দেখবে যে এই পুরো অঙ্কটার মধ্যে ইনভার্স পার্ট হচ্ছে এইটা। তো এই অঙ্কটাকে খুব সহজে করা যায়। কিভাবে করা যায়, যে কস ইনভার্স এ বাই বি, এটাকে তুমি থিটা ধরে নিলে। যদি এটা থিটা ধরো তাহলে কি হবে, ইনভার্স থেকে আমরা কি পাবো, কস থিটা ইকুয়াল টু এ বাই বি, এটা পাবো। তাহলে কস থিটা ইকুয়াল টু এ বাই বি যদি বসিয়ে দিই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি হবে, tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2, এটাকে আমি থিটা ধরেছি, আর হাফ গুণ হচ্ছে থিটা বাই 2 প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। এবারে tan a প্লাস বি এর ফর্মুলা যদি আমরা লাগাই তাহলে কি হবে, tan পাই বাই 4 মানে 1, tan পাই বাই 4 মানে 1 প্লাস tan থিটা বাই 2, নিচে 1 মাইনাস tan পাই বাই 4 মানে 1 ইন্টু tan থিটা বাই 2, এটা হলো প্লাস। একইভাবে এটাকেও তোমরা ফর্মুলায় ভাঙতে পারবে। তাহলে tan পাই বাই 4 মানে 1 মাইনাস tan থিটা বাই 2 বাই 1 প্লাস 1 ইন্টু tan থিটা বাই 2, ফর্মুলায় ভেঙে দিলে এইটা হবে। এইবারে 1 ইন্টু মানে তো লাগবে না, এটা শুধু tan হয়ে যাবে, 1 করলে এটা হয়ে যাবে। এবার আমরা এলসিএম করে দিই। যদি এলসিএম করি
তাহলে কি পাবো? এলসিএম করলে 1 মাইনাস ট্যান থিটা বাই 2 ইন্টু 1 প্লাস ট্যান থিটা বাই 2 পাবো, আর উপরে 1 প্লাস ট্যান থিটা বাই 2 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান থিটা বাই 2 হোল স্কোয়ার, এই পাবো। এবারে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা তোমরা ক্লাস 9-10-এ শিখে এসেছো। তাহলে সেই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি তাহলে উপরটা আরও সিম্পলিফাইড হয়ে যায়, হলে কি হয় 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 আর নিচে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এটা তো বুঝতেই পারছো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি যেটা পেলাম একটা খুব সিম্পলিফাইড ফর্মে পেলাম। কিন্তু এটা দেখে কি কোনো ফর্মুলা তোমার মনে হচ্ছে? তুমি বলতে পারো হ্যাঁ একটা ফর্মুলা মনে হচ্ছে, কিন্তু ফর্মুলাটা তো এরকম ছিল না। ফর্মুলা ছিল কস থিটা মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, এরকম ছিল ফর্মুলাটা। তো সেই ফর্মুলাটা যদি এখানে আমি ব্যবহার করি তাহলে কি হবে? 2 বাই কস থিটা আমায় লিখতে হবে, মাইনাসটা নিচে আছে। তাহলে এইবারে তুমি কস থিটার মান তো জানা আছে, তোমাদের খাতায় লেখা আছে নিশ্চয়ই। আমরা কস ইনভার্স এ বাই বিকে থিটা ধরেছিলাম, তার মানে কস থিটা মানে এ বাই বি। তাহলে 2 এ বাই বি, তাহলে কি হলো 2b বাই এ, মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেইটা প্রমাণ হয়ে গেছে। তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। একেবারে প্রশ্নের উত্তর আমরা পেলাম। প্রথম প্রশ্ন দৃশ্যাঙ্কনা যা জানতে চেয়েছিল স্যার কিন্তু দেখিয়ে দিলেন। এবার আমরা প্রীতম ব্রহ্মর প্রশ্ন দেখব। এর উত্তর জানতে আমি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সোমনাথ স্যারের কাছে যাব। প্রমাণ করো কট ইনভার্স হাফ মাইনাস হাফ কট ইনভার্স 4/3 ইকুয়াল টু π/4। সোমনাথ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের প্রুফগুলোতে আমার π/4 আমাকে প্রুফ দ্যাট আমাকে প্রমাণ করতে দিয়েছে যেটা cot ইনভার্স হাফ মাইনাস হাফ cot ইনভার্স 4/3 ইকুয়ালস টু π/4। আমরা LHS এ যে পোরশনটা রয়েছে বাম পক্ষে যেটা রয়েছে সেই পক্ষটা আমরা আগে প্রথমে তুলে নিই। এটা থেকেই আমরা দেখাবো ইকুয়ালস টু π/4 কি করে হচ্ছে। আচ্ছা দেখো, cot ইনভার্সের সঙ্গে আমরা cot ইনভার্স x আর tan ইনভার্স x এর মধ্যে একটা সূত্র রয়েছে, কি না tan ইনভার্স x প্লাস cot ইনভার্স tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু π/2। এটা আমরা পড়েছিলাম। তাহলে cot ইনভার্স x ইকুয়ালস টু π/2 মাইনাস tan ইনভার্স x। তাহলে এইটারই আমরা এখানে অ্যাপ্লাই করছি এই সূত্রটাকে। তাহলে কি হচ্ছে না cot ইনভার্স হাফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি π/2 মাইনাস tan ইনভার্স হাফ, আর মাইনাস হাফ cot ইনভার্স 4/3 যেমন ছিল থাকলো ওটা। এরপরে দেখো এই যে tan ইনভার্স হাফ আর হাফ cot ইনভার্স 4/3 এদের মধ্যে আমি হাফটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে হাফ যদি আমরা কমন নিই, 1/2 কমন নিই, তাহলে কি হবে? এটা হয়ে যাবে 2 tan ইনভার্স হাফ আর মাইনাস এখানে প্লাস হয়ে গেল প্লাস cot ইনভার্স 4/3। এই যে 2 tan ইনভার্স হাফ মানে 2 tan ইনভার্স x, এই 2 tan ইনভার্স x এরও আমাদের ফর্মুলা রয়েছে। 2 tan ইনভার্স x কে আমরা tan ইনভার্সে কনভার্ট করতে পারি। 2 tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এই ফর্মুলাটা আমরা থেকে আমরা লিখতে পারি। তাহলে 2 tan ইনভার্স হাফ ইকুয়ালস টু কি হবে না tan ইনভার্স 2x মানে 2 ইনটু হাফ হোল ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। x মানে হচ্ছে হাফ, হাফ স্কয়ার মানে 1/4 প্লাস cot ইনভার্স 4/3। তাহলে π/2 মাইনাস হাফ থার্ড ব্র্যাকেট দিয়েছি tan ইনভার্স, এটাকে 2 আর হাফ এখানে ক্যান্সেল হয়ে গেল, 2 ডট হাফ মানে 1 আর 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4। এটা উল্টে গিয়ে কি হবে তোমার 4/3 হয়ে গেল। তাহলে tan ইনভার্স 4/3 এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে tan ইনভার্স 4/3 প্লাস cot ইনভার্স 4/3। তাহলে দেখো আবার সেই পূর্বের যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম ওটাই আবার কাজে লাগছে। tan ইনভার্স 4/3 প্লাস cot ইনভার্স 4/3 দ্যাট ইজ tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু কি হয় না π/2। তাহলে আমরা এটা বসিয়ে দিতে পারি। তাহলে π/2 মাইনাস হাফ ডট হাফ ইনটু π/2। তাহলে হাফ ইনটু π/2 মানে π/4। তাহলে π/2 মাইনাস π/4 এটা ক্যালকুলেশন করলে হবে π/4।
তাহলে এটাই আমার প্রমাণ ছিল। দেখো রাইট হ্যান্ড সাইডে ডান পক্ষে আমার এটাই প্রমাণ ছিল। তাহলে ব্র্যাকেটে তোমরা লিখে দাও প্রুফড বলে। বেশ, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। এবার তৃতীয় প্রশ্ন দেখব। গৈরিক সরকার, ম্যাকউইলিয়াম হাই স্কুল, আলিপুরদুয়ার। গৈরিক জানতে চেয়েছে tan ইনভার্স 5 প্লাস tan ইনভার্স 7 মাইনাস cot ইনভার্স 6/17 ইকুয়াল টু π/2। হ্যাঁ, আমাদের প্রবলেমটা তাহলে এইটা ছিল। তো এই প্রবলেমটা দেখার পরে তুমি তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবে। শুরু করলে তুমি দেখো যে এখানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলা যেতে পারে, কিন্তু সেই ফর্মুলাটা কি? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে কে পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কে এর ভ্যালুটা 0 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে। এখন আমাদের অঙ্কে আমরা কোনটা নেব? 0 কে এর ভ্যালু 0 নেব, না 1 নেব, না -1 নেব? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এর জন্য বলা আছে কন্ডিশন ফর্মুলাতে যে যদি x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0 আর xy গ্রেটার দ্যান 1 হয়, তাহলে কিন্তু কে এর মানটা 1 নিতে হবে। তাহলে x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0 আর xy গ্রেটার দ্যান 1 হলে ভ্যালু 1 নিতে হবে। এই প্রসঙ্গটা কেন এলো এখানটায় দেখো। এটা তাহলে এই ফর্মুলা অনুযায়ী x, তাহলে x এর ভ্যালু 5 মানে গ্রেটার দ্যান 0, y মানে 7 মানে গ্রেটার দ্যান 0, গুণ করো xy মানে 5 × 7 35 গ্রেটার দ্যান 1, তাহলে আমাকে কে এর ভ্যালু 1 নিতে হবে। নিলে ফর্মুলাটা আমি পেয়ে যাব পাই প্লাস tan ইনভার্স 5 প্লাস 7 বাই 1 মাইনাস 5 × 7, এটা হলো মাইনাস cot ইনভার্স 6/17 ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স 12 বাই মাইনাস এটা 5 × 7 মানে 35, -1 করলে 34 মাইনাস cot ইনভার্স 6/17 ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স, এটা কত হচ্ছে 2 দিয়ে কাটলে এইটা হয়েছে মাইনাস cot ইনভার্স 6/17 ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স 6/17 মাইনাস cot ইনভার্স 6/17। এবার এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস tan ইনভার্স 6/17 প্লাস cot ইনভার্স 6/17। এবারে দেখো তোমরা এই যে জায়গাটা এসেছি আমরা, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স এর কিন্তু একটা ফর্মুলা আছে, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স মানে হচ্ছে π/2। তাহলে তুমি এটার ভ্যালু π/2 বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে বসিয়ে দিলে কি হবে? পাই মাইনাস π/2, তাহলে পাই থেকে π/2 বাদ গেলে কত হবে? π/2 মানে RHS। তাহলে তোমার যেটা প্রমাণ ছিল সেই প্রমাণটা তুমি সহজেই করতে পারলে। বেশ, তাহলে আমি পরের প্রশ্ন দেখি স্যার। অমিত কুমার পট্টনায়কের প্রশ্ন, হলদিয়া বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর থেকে অমিত জানতে চেয়েছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/3 আর cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2π/3। সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/3 আর cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2π/3। সমাধান করো। তাহলে এইটা আমাদের প্রশ্ন, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/3 এটা দেওয়া আছে, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2π/3 দেওয়া আছে। এখান থেকে সমাধান করতে দিয়েছে মানে এক্স আর ওয়াই এর মান তোমাকে বার করতে দিয়েছে। তুমি কি করবে? তোমার মাথায় কিন্তু ফর্মুলাগুলো আছে। কি ফর্মুলা? সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, মানে আমি বলছি এই ফর্মুলাটা সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 ফর্মুলা আছে,
তাহলে এই ফর্মুলাটাকে আমরা কি কোনোভাবে এখানে কাজে লাগাতে পারবো? পারবো। এই দুটোকে যদি যোগ করে দিই, এই দুটো যদি যোগ করে দিই তাহলে কি হবে? তাহলে এইটা হলো। এবার এই পাশে π/3 আর 2π/3 মানে 3π/3 মানে পাই, এটা পেলাম। এবার এই সাইন ইনভার্স এক্স আর এই যে কস ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স, ওই যে ফর্মুলা দেখছি আমরা, এই ফর্মুলা অনুযায়ী তাহলে কি হবে? এই ফর্মুলা অনুযায়ী হলো π/2 মাইনাস, আচ্ছা প্লাসটাকে লিখি, প্লাস কস ইনভার্স ওয়াই মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই। এরপরে এই π/2টা পাশে নিয়ে গেলে কস ইনভার্স ওয়াই মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস π/2, বিয়োগ করলে π/2। এবারে আবার ওই ফর্মুলাটা ওখানে লিখে দাও, তাহলে কি হয়? কস ইনভার্স ওয়াই মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স ওয়াই। একই রকমভাবে আমরা ফর্মুলাটা ইউজ করলাম। দেখো কস ইনভার্স ওয়াইটা কেটে গেছে। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? 2 সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু 0, তার মানে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন 0, তার মানে 0। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেছি 0। এবার এই যে ওয়াইয়ের ভ্যালুটা পেলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটাই বসিয়ে দাও। মনে করো প্রথমটায় আমরা যদি ওয়াইয়ের ভ্যালুটা 0 বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কটা কি হবে? তাহলে হবে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স 0 ইকুয়াল টু π/3। সাইন ইনভার্স 0-এর ভ্যালু তোমরা জানো যে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে সাইন ইনভার্স এক্স মানে মাইনাস 0 ইকুয়াল টু π/3। এবারে সাইন ইনভার্স থেকে যদি আমি এক্সে যাই, তাহলে এক্স সমান সমান সাইন π/3 মানে সাইন 60 মানে √3/2। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি কি? এক্স ইকুয়াল টু √3/2, ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অভিজিৎ মণ্ডল। বলো অভিজিৎ, কি জানতে চাও? অভিজিৎ শোনা যাচ্ছে না, যে একটু জোরে বলতে হবে। ম্যাম কোশ্চেন হচ্ছে যে tan x tan ইনভার্স 1। আগে টেলিভিশনের ভলিউম মিউট করতে হবে অভিজিৎ, কিচ্ছু শোনা যাবে না, না হলে তুমি ফোনেই আমাদের কথা শুনতে পাবে। বলো। বলছি tan ইনভার্স 1 tan ইনভার্স 1 tan inverse 1 ফার্স্ট ব্র্যাকেট cot x cot x প্লাস প্লাস cot ইনভার্স 1 আবার cot ইনভার্স 1 ফার্স্ট ব্র্যাকেট tan x ফার্স্ট ব্র্যাকেট 10x ইজ ইকুয়াল টু tan x হ্যাঁ ইজ ইকুয়াল টু পাই মাইনাস 2x পাই মাইনাস 2x। স্যার একবার প্রশ্নটা হ্যাঁ স্যার একটু বলে দিন প্রশ্নটা স্যার। ঠিক বোঝা গেল না, আচ্ছা। আরেকবার বলবে? tan inverse 1 ফার্স্ট ব্র্যাকেট cot x tan inverse 1 ফার্স্ট ব্র্যাকেট cot x প্লাস cot ইনভার্স 1 cot x সেখানটায়। cot x হ্যাঁ প্লাস cot inverse 1 প্লাস tan x ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে tan x ইজ ইকুয়াল টু পাই মাইনাস 2x প্রুফ। এইটা কি প্রবলেমটা ছিল? কোশ্চেন হয় নাকি tan ইনভার্স 1 আবার cot x ব্র্যাকেট? না অ্যাকচুয়ালি 1 ইনটু আর কি, তাই তো? তাই তো তাই এটা আমার, করা যাবে, এই হ্যাঁ। প্রবলেমটা করে দেওয়া যাবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে এই 1টার খুব বেশি প্রয়োজন ছিল না, হ্যাঁ 1টা হবে না, 1টা খুব দরকারই বেশি নেই। প্রয়োজন সেই ছিল জন্যই না। তাহলে আমরা tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x এইটাকে যদি Within দেখি, bracket। তাহলে আমরা কি লিখব? tan ইনভার্স, এই tan ইনভার্সটাকে আমি তুলতে চাইছি। কিভাবে তোলা যায়? আমাদের কিন্তু ফর্মুলা জানা আছে, tan ইনভার্স tan থিটা বা tan থিটা ইকুয়াল টু কি আমরা জানি থিটা। তাহলে এই ফর্মুলায় যদি আমি ফেলতে চাই, তাহলে আমায় কি করতে হবে? এই কটটাকে tan এ ট্রান্সফার করতে হবে, আর এক্ষেত্রে ট্যানটাকে কটে ট্রান্সফার করতে হবে। করে দিই, করলে কি হবে? tan
পাই বাই টু মাইনাস এক্স প্লাস কট ইনভার্স কট পাই বাই টু মাইনাস এক্স। এবারে দেখো ওই ফর্মুলাটা দিয়ে এখান থেকে আমি কি পাচ্ছি, পাই বাই টু মাইনাস এক্স। একইভাবে কট ইনভার্স কট থিটা ইকুয়াল টু থিটা হয়, তাহলে সেই ফর্মুলা লাগিয়ে 2 minus x। এটা পাই বাই টু মাইনাস এক্স, তাহলে পাই মাইনাস 2x। তাহলে তোমার প্রশ্নের উত্তর জবাবটা পাওয়া গেল। কিন্তু তুমি পেলে। বেশ, তাহলে আমি ওকে এটা এবার বলে দেখি, দিতে হবে, ওকে ওই যে ওয়ানটা দরকার নেই, ওই হ্যাঁ, ওই ওয়ানটা ইনভার্সের material, ওয়ানটাকে ও হ্যাঁ, ওয়ান ওটা লাগে না। হ্যাঁ ওটাই হয়তো ঠিক আছে? ওটা আচ্ছা ভেবেছে। বেশ, তাহলে আমি পরের প্রশ্ন দেখি। দেবজিৎ রায়চৌধুরীর প্রশ্ন, ক্যালকাটা এয়ারপোর্ট ইংলিশ হাই স্কুল থেকে। দেবজিৎ জানতে চেয়েছে, ফাইন্ড দ্য সাম টু n টার্মস অফ tan ইনভার্স ব্র্যাকেটে 1 বাই 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার প্লাস tan ইনভার্স ব্র্যাকেটে 1 বাই 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস tan ইনভার্স ব্র্যাকেটে 1 বাই 1 প্লাস 3 স্কোয়ার, এইভাবে চলতে থাকবে n টার্মস অবধি। সাম আপ টু এন টার্মস। হ্যাঁ, আপ টু n টার্মস। তাহলে n টার্মস অবধি এই সিরিজটার যোগফলটা বার করতে দেওয়া আছে। এটা একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের n টার্মস অবধি আমাকে সামটা বার করতে দিয়েছে। তো আমি কি করি, আমি একটা জেনারেল টার্ম ধরি। জেনারেল টার্মটাকে আমি rth টার্ম ধরছি, যে rতম পদ tr ইকুয়াল টু, তাহলে কি হবে, tan ইনভার্স 1 বাই 1 প্লাস r প্লাস r স্কোয়ার। কি করে পেলাম, প্রথম পদ আর এর জায়গায় যদি 1 বসাও, 1 প্লাস 1 স্কোয়ার মিলল। দ্বিতীয় পদ t2, আর এর জায়গায় 2 বসাও, 1 প্লাস 2 স্কোয়ার মিলছে। তৃতীয় পদ t3, তাহলে tan ইনভার্স 1 প্লাস 3 স্কোয়ার মিলছে। তাহলে rতম পদ এইটা হচ্ছে। এবার এটাকে আমরা একটু সহজ করে আমাদের মতো করে লেখার চেষ্টা করি। তাহলে কি হবে, আমরা যদি আমাদের মতো করে লিখি, তাহলে এটা হবে tan ইনভার্স 1 প্লাস আর মাইনাস আর 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, যেটা দেওয়া ছিল সেটাকেই লিখলাম। কিভাবে লিখলাম, এই আরটা যদি ক্যান্সেল হয়, এই আরটা যদি কেটে যায়, তাহলে 1 পড়ে আছে, আর নিচে এই দুটোর থেকে আরটাকে সিম্পল কমন নিয়েছি। নিতেই দেখো, তুমি যদি 1 প্লাস আরটাকে আলাদা করে দাও, 1 প্লাস আরটাকে যদি আলাদা করে দাও, তাহলে এবারে একটা ফর্মুলায় পড়ছে বলে মনে হচ্ছে। কি ফর্মুলা, tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, এই ফর্মুলাটায় পড়ছে। তো এই ফর্মুলায় যেটা ছিল সেটা কি ছিল, ফর্মুলাটা তাহলে কি দাঁড়ালো, tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এটা কি ছিল, এটা ছিল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই, এটা ছিল। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটাকে কিভাবে লেখা যাবে, tan ইনভার্স 1 প্লাস আর মাইনাস tan ইনভার্স আর, এইটা লেখা যাবে। এবারে আমাকে তো যোগফল বার করতে দিয়েছে, n-তম পদ অবধি তুমি যোগফলটা বার করতে দিয়েছিলে। তাহলে n-তম পদ অবধি যোগফল যদি Sn হয়, Sn মানে কি, সামেশন r ইকুয়াল টু 1 টু n tr। এটা হচ্ছে r ইকুয়াল টু 1, তার মানে t1, r ইকুয়াল টু 2 তাহলে t2, r ইকুয়াল টু 3 তাহলে t3, এইভাবে r ইকুয়াল টু n করলে tn। সামেশন মানে হচ্ছে যোগফল, তাহলে সব কটা পদের যোগফলকে এই চিহ্নটা দিয়ে লেখা যায়। এইবারে আমি এই tr এর যে মানটা পেয়েছিলাম সেটা বসিয়ে দিই। বসিয়ে দিলে কি হবে, tan ইনভার্স 1 প্লাস আর মাইনাস tan ইনভার্স আর, এইটা পেলাম। এইটাতে যখনই তুমি এটা পেয়ে গেলে, এইবারে আর এর ভ্যালুগুলো বসাতে শুরু করে দাও। যদি আর এর ভ্যালু 1 বসাও, আর এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে কি হবে, tan ইনভার্স 1 প্লাস 1 2 মাইনাস tan ইনভার্স 1 হয়ে গেছে। সামেশনের জন্য প্লাস, আর এর ভ্যালু এরপরে কত হবে, 2, 1-এর পরে 2 বসালে tan ইনভার্স
1 প্লাস 2 মানে 3 মাইনাস ট্যান ইনভার্স 2, আর এর ভ্যালু 2 বসিয়েছো, তারপরে সামেশনের মানে হচ্ছে প্লাস, আর এর ভ্যালু এবারে 3 বসাও, 3 বসালে 1 প্লাস 3 4 মাইনাস ট্যান ইনভার্স 3। এইভাবে চলছি, চলতে চলতে আমরা আর এর ভ্যালু যদি n বসাই লাস্ট টার্মটা, তাহলে কি পাবো, ট্যান ইনভার্স 1 প্লাস n মাইনাস ট্যান ইনভার্স n, এইটা পাবো। এবারে তুমি লক্ষ্য করো ভালো করে, এই যে সিরিজটা আমি ভেঙে লিখলাম, এই সিরিজটাতে এটা কি কাটছে কারোর সাথে? হ্যাঁ কাটছে, এটার সঙ্গে এটা কেটে গেল। বাহ, এটা কি কাটছে কারোর সাথে? হ্যাঁ কাটছে, এটা কিন্তু কাটেনি। এরপর থেকে যতগুলো টার্ম পাবে সব কেটে যাবে। এখানে এই যে ট্যান ইনভার্স 4, এখানে যে টার্মটা আছে ট্যান ইনভার্স 5 মাইনাস ট্যান ইনভার্স 4, তার সঙ্গে এটা কাটবে। এখানে যে টার্মটা আছে এই ট্যান ইনভার্স n, এটা এর আগে কিছু আছে, তার সঙ্গে কেটে যাবে। তাহলে এই দুটো টার্মও থাকছে না। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম? পেলাম ট্যান ইনভার্স 1 প্লাস n মাইনাস ট্যান ইনভার্স 1, এইটা আমরা পেলাম। এইবারে ট্যান ইনভার্স 1 এর ভ্যালু কত? ট্যান ইনভার্স 1 এর ভ্যালু আমরা জানি যে ট্যান π/4, 1 এর ভ্যালু, ট্যান ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4। তাহলে এই ভ্যালুটা আমি পেলাম ট্যান ইনভার্স 1 প্লাস n মাইনাস π/4। তাহলে এসএন আমরা এখান থেকে বার করতে পেরেছি। এটা এখান থেকে একটা ডিডাকশান তুমি করে নিতে পারো, যদি এনটাকে ইনফিনিটির দিকে টেন্ড করো তাহলে এটা এস বলবো, এসটা তাহলে এন টেন্ডিং টু ইনফিনিটি, তখন এইখানের যে টার্মটা এইটা ইনফিনিটির দিকে টেন্ড করবে। ইনফিনিটির দিকে যদি টেন্ড করে তাহলে ট্যান ইনভার্সের এই ভ্যালুটা কত? π/2 হবে। তখন π/2 মাইনাস π/4 মানে π/4 উত্তর হয়ে যাবে। তাহলে এন যদি ইনফিনিটির দিকে টেন্ড করে তাহলে এই সামটা হবে π/4। বেশ, অর্থাৎ হ্যাঁ স্যার, তাহলে ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার যে সিস্টেম আমরা পড়ছিলাম সেই চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ হলো। অর্থাৎ যে প্রশ্ন তোমাদের মনে ছিল তাও তোমরা জিজ্ঞেস করে নিয়েছো। এবার আমরা বরং দেখে নিই আজকের অ্যাসাইনমেন্টটা। স্যার অ্যাসাইনমেন্ট একটু দিয়ে দেবেন। প্রথমে রাখা হলো ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনস এর প্রথম যে অ্যাসাইনমেন্ট, ফাইন্ড দ্য জেনারেল ভ্যালু এন্ড প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স √3/2। তাহলে আমরা এর আগের ক্লাসও শিখেছিলাম জেনারেল ভ্যালু কিভাবে বার করতে হয়, প্রিন্সিপাল ভ্যালু কিভাবে বার করতে হয়, সেটাই তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে যে ফাইন্ড দি জেনারেল ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স √3/2। সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান এবং মুখ্য মান বার করো। তারপরে অ্যাসাইনমেন্ট 2 ছিল, এটা প্রুফ দেওয়া ছিল sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3 ইকুয়াল টু 15। তারপরে অ্যাসাইনমেন্ট 3 দেওয়া ছিল যে এটা তোমাকে দেখাতে দেওয়া আছে, সো দ্যাট 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 মাইনাস tan ইনভার্স হাফ ইকুয়াল টু tan ইনভার্স 1/3, এটা দেখাতে দেওয়া আছে। এটাও তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। 4 নম্বর দেওয়া ছিল tan ইনভার্স 1/√3 ইন্টু tan x/2 ইকুয়াল টু হাফ cos ইনভার্স 1 প্লাস 2 cos x বাই 2 প্লাস cos x, এটা প্রুফ করবে এবং আমরা যেরকম শিখেছি একদম সেভাবে প্রুফ করবে। হ্যাঁ, আর 5 নম্বর যেটা একটা সলভ দেওয়া আছে, সাইন ইনভার্স 5/x প্লাস সাইন ইনভার্স 12/x ইকুয়াল টু π/2। তাহলে এই 5টা প্রবলেম তোমাদের যা দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা আগে এখানে শিখেছি, আগের ক্লাসে শিখেছি আর এখানেও শিখেছি। তো এই যে শেখাটা তার মধ্যে দিয়ে আশা করা যাচ্ছে তোমরা এই প্রবলেমগুলো করতে পারবে। একেবারেই, অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান করবে এবং অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবে। সমস্যা তোমাদের কিছু হবে না এমনটাই কিন্তু আমরাও আশা করি। আজ শনিবার, আগামীকাল তোমাদের বাংলার ক্লাসরুমের ছুটি রয়েছে তোমরা জানো, আর সোমবার আমাদের আবারও দেখা হবে সকাল 10টায়। সোমবার সকালে আমরা কি বিষয় নিয়ে আসবো দেখিয়ে দিই। নবম শ্রেণীর জন্য আমাদের বিষয় থাকবে ভৌত বিজ্ঞান, অ্যাটমিক স্ট্রাকচার পড়বো আমরা। দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার রিফ্লেকশন অ্যান্ড রিফ্রাকশন অফ লাইট অন কার্ভ সারফেসেস। আজ দুপুর 3টায় রয়েছে ক্লাস। আজ দুপুর 3টায় তোমাদের জন্য কি থাকবে এসো দেখে নি। দ্বাদশ শ্রেণীর জন্য থাকবে বিষয় ইংলিশ, শ্যাল আই কম্পেয়ার দি, এবং সাঁওতালি থাকবে দশম শ্রেণীর জন্য, আনাট পড়ানো হবে আজ।
কিভাবে তোমরা আমাদের কাছে প্রশ্ন পাঠাবে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, তাও একবার মনে করে দিই, আমাদের তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইমেল করতে পারো। নিজেদের নাম লিখবে, ক্লাস লিখবে, বিষয় লিখবে, স্কুলের নাম লিখবে, জেলার নাম লিখতে কিন্তু একেবারে ভুলবে না। আমাদের তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে 9748217201 এই নম্বরে। আর সোমবার সকাল 10টার জন্য কিন্তু প্রশ্ন পাঠাতে হবে আজ দুপুর 1টা পর্যন্ত, তোমরা জানো। আর আমাদের ইমেল আইডি bsclassroom2020@gmail.com। আজ দুপুর 12টায় তোমরা জানো প্রত্যেক সপ্তাহান্তে যেমন থাকে, আজকে আইএসসির ক্লাস রয়েছে আজ দুপুর 12টায়। আমাদের বিষয় থাকবে গণিত। বাংলা শিক্ষা ক্লাসরুম আজ এ পর্যন্ত। সব খবরের জন্য সকলে চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে।